কেমন আছো বন্ধুরা? আজকে আজকে রথযাত্রা। কি হলো, পাঁপড় ভাজা জিলিপি সব খাওয়া হবে না? যাদের যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই রথ টানবে না। আজকাল ওসব নেই অবশ্য। এত পড়াশোনার চাপ। আমাদের সময় সব রাস্তায় হই হই করে রথ টানা হতো। জগন্নাথ দেবের সামনে প্রসাদের থালা পড়ে যাচ্ছিল, কি করব। জগন্নাথ দেবের সামনে প্রসাদের থালা, এই তারপরে এসে সবাইকে আবার প্রসাদ দেওয়া, এই সব করা হতো। আমার মেয়েরাও করেছে, ওরাও রথ টথ টেনেছে। তো তারপরেও আমার মেয়েরাও তো, মেয়েদের পরেও তো আর একটা জেনারেশন এসে গেছে। আমার মেয়ের নাতির বয়সই তো 11 বছর। তো কাজেই এখন ওসব আশা করা যায় না। রথ কি তাই জানে না ব্যাপারটা। আমাদের সব রথের দিন মেয়েরা গিয়ে আবদার ধরত, না আমার বাবাকে ওরা দাদা ভাই বলতো, দাদা ভাই জিলিপি আর পাঁপড় ভাজা খাবো, তো আমাকে নিয়ে যাও এসে। দাদা ভাইয়ের কাছে ওরা আবদারটা খুব করতো, তাই দাদা ভাই ওদের আবদারের একটা বিরাট জায়গা ছিল। দাদা ভাই এবং দিদান দুজনেই। অনেকটা সময় ওরা মামার বাড়িতে থাকতো। যখনই আমার কাজের ভারটা, চাপটা খুব বেশি হতো, তখন আমার শ্বশুরমশাই বলতেন ওদের দিদানের কাছে পাঠিয়ে দাও, ওরা দিদানের কাছে ভালো থাকবে। সত্যি ও বাড়িতে তো ঠাকুমা ছিলেন না, আমার দুর্ভাগ্য সেটা। কাজেই বাধ্য হয়ে মার কাছে পাঠাতে হতো। ঠিক আছে, আজকে একটা ছোট গল্প পড়ে শোনাচ্ছি, দেখো কেমন লাগে গল্পটা। আমাকে একটু শেয়ার কমেন্ট করে, লাইক শেয়ার করো, একটু কমেন্ট করে জানিও গল্পগুলো কেমন লাগছে। প্লিজ একটু লাইক শেয়ার করো। গল্পটার নাম অসহায়। কদিন অসুখে ভুগে বড় কাহিল হয়ে পড়েছে চৈতি। আজ তবু যেন একটু ভালো লাগছে। কাজের মেয়ে রুমা এসে জোর করে দুটো ভাত খাইয়ে গেল। এই খাওয়াটার ধকলেই সে কাহিল হয়ে পড়েছে। বিছানায় আধশোয়া হয়ে লেখার খাতাটা হাতে তুলে নিল। একটু পরে তার স্বামী সুব্রত ঘরে ঢুকল। ঘরে ঢুকেই স্ত্রীকে জিজ্ঞেস করলো, একটু খেতে পারলে? কেমন লাগছে শরীরটা এখন? চৈতি এত প্রশ্নের উত্তর দিতে চৈতির ভাল লাগছিল না, উত্তর দেওয়ার প্রয়োজন বোধও করল না। সে পাল্টা প্রশ্ন করল, তারপর তোমার বেড়ানো কেমন হলো? সুব্রত বলল, আজকাল আর ভালো লাগে না বুঝলে, ওরা সব জোর করে, আমি তো কারোর কথা ফেলতে পারি না, তাই গেলাম আর কি। আর ভালো লাগে না ওসব। তো সবাই এত করে ধরলো, আমিও লোকের কথা ফেলতে পারি না। যাক, তুমি বিশ্রাম করো, আমিও একটু শুয়ে নিই বুঝলে। কদিন বেশ ধকল গেল। সে একটা ফ্যান্সি ব্যাগ স্ত্রীর সামনে রেখে বলল, তোমার জন্য এনেছিলাম, এখানে ওখানে যাও তো, তাই জন্য তোমার জন্য এটা নিয়ে এসেছিলাম। মানে অসুস্থ স্ত্রীকে ছেড়ে বেড়াতে যাওয়ার একটা অপরাধ বোধ ভেতরে ভেতরে কাজ করছিল। তার জন্য অনেক অজুহাত খাড়া করছিল সে। চৈতি খুব হাসি পেল। অসুস্থ স্ত্রীকে ছেড়ে বেড়াতে যাওয়ার অছিলা ঢাকতে কত রকম অজুহাত খাড়া করছে পারেও মানুষটা। সুব্রত থাকলো বা না থাকলো তাতে যে সত্যি চৈতির কিছু এসে যায় না, এ কথা সুব্রত বুঝেও বুঝতে চায় না। কদিন পরে চৈতি সুস্থ হয়ে উঠেছে বেশ অনেকটা, আবার নিজের কাজের জায়গায় ফিরে এসছে। আগামীকাল এনজিওর একটা কাজে সুন্দরবন যাওয়ার সব ব্যবস্থা করেছে।
কজন মিলে তারা যাবে। একটা গাড়ি বুক হয়েছে। বিকেলে সুব্রত ফিরল বেশ শরীর খারাপ নিয়ে। চৈতি ডাক্তার ডাকলো, ওষুধপত্র সব আনিয়ে দিল। তারপর সুব্রতর কাছে জানতে চাইল, কালকে আমি যাব? সুব্রত বলল, হ্যাঁ হ্যাঁ যাও, রুমাকে একটু শুধু সব বুঝিয়ে দিয়ে যেও। চৈতি বলল, হ্যাঁ আমি সব ব্যবস্থা করে যাব। পরদিন সব গুছিয়ে নিজে তৈরি হয়ে এসে চৈতি সুব্রতর কাছে এসে দাঁড়ালো। চৈতি দেখলো সুব্রত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চৈতি কাছে এসে বলল, আমি আসছি তাহলে। সুব্রত হঠাৎ বলে উঠল, তুমি সত্যি যাচ্ছ? তুমিই তো বললে, তাছাড়া বেশি শরীর খারাপ হলে ডাক্তারকে খবর দিয়ে নিও। আর তোমার কত লোকজন আছে ক্লাবের, তাদের ডেকে নিও, তারা চলে আসবে। কেউ আসবে না। তুমি সবার জন্য এত করো, এত ছোটাছুটি করো, আর তারা আসবে না? তারা নিশ্চয়ই আসবে, তুমি ডাকলেই আসবে। তুমি ডাকো না তাই আসে না, ডেকে দেখো না, ঠিক আসি যাবে। সুব্রত করুণ চোখে তাকিয়ে বলল, পৃথিবীতে কেউ কারো নয়। চৈতি বলল, ঠিক আসবে, যাদের জন্যে সব সময় দৌড়ে বেড়াও তারা আসবে না, তা কি হয়? আমার সাথে আর কতটুকু থাকো। চৈতি চলে গেল। আজ সুব্রতর প্রথম মনে হলো যে সে সত্যি চৈতিকে হারিয়ে ফেলেছে। কর্তব্যের আড়ালে নিজেকে ঢেকে রাখত, তাই বুঝতে পারেনি। আজ সেই আড়ালটুকু ভেঙে দিল। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রথম নিজেকে খুব অসহায় লাগল। সবসময় স্ত্রীকে, আমাদের সময় তাই ছিল, মানে সবাই সব স্বামী করতো না, সব স্ত্রী করতেও দিত না। আমার বা সঙ্গে যেত। আমাদের বাড়িতে ও আমার অসুস্থতা দেখলে বা কিছু দেখলে তার জন্য যাওয়াটা যে থামিয়ে দিত তা না, কোথাও যাওয়ার ঠিক হলেও ঠিক চলে যেত। সেটা দেখতে দেখতে একদিন মনে হলো যে আমিও যাব। এই আর কি, গল্প তো গল্পই। এটা ভেবো না যে এটা আমার নিজের গল্প, তা না। মানে একটা আন্দাজ করে নিলাম, মানে আন্দাজ করে লিখেছিলাম যে ওই এদিক ওদিক গল্প শুনে যে কিছু কিছু স্বামী অত্যন্ত স্বার্থপর হয়। তারা স্ত্রীর কাছ থেকে সমস্ত সুবিধেটা আদায় করে, কিন্তু তার অসুখের সময় বা তার অসুবিধের সময় তাকে ফেলে দিয়ে দিব্যি বেড়াতে চলে যায়। তখন সেখানে কোনো না বলে কিছু হয় না। ঠিক আছে, রাখি আজকের মতো।